দেশ এবং বিদেশের নানা রকমের সংবাদ নিয়ে সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন ফ্রাইড নিউজের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক নাসির এবং শুরুতেই লোডশেডিং। ইদানিং বাংলাদেশে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে এবং আমার মনে হয় যেটা সরকারিভাবে আসলে আমাদের সকালবেলা ঘুম ভাঙার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ প্রতিদিন সকালে একই সময়ে লোডশেডিং শুরু হয়। মোবাইলে যে অপশনটা ছিল যে আপনি অ্যালার্ম 5 মিনিট 10 মিনিট পিছিয়ে দেবেন, 5 মিনিটের ঘুমের কথা বলে 1 ঘন্টা কেটে যাবে, এখন আর সেই রিস্কও কিন্তু নেই। এইরকম সরকারি অ্যালার্ম সকালে ঘুম ভাঙার জন্য পৃথিবীর আর কোন দেশে পাওয়া যায়? এদিকে যেসব মানুষ জিমে যে ঘাম ঝরিয়ে শরীরের ওজন কমাবেন, ঘাম ঝরাবেন এরকম ভাবছিলেন কিন্তু যাওয়া হচ্ছিল না, এই লোডশেডিং কিন্তু তাদের জন্য এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। দিনে 4 থেকে 5 বার তারা ঘরে বসেই ঘাম ঝরানোর সুযোগ পাচ্ছে। আবার সেই সব ব্যক্তিদের কথা চিন্তা করুন যারা দুপুরে ভাত খাওয়ার পর ভাত ঘুমের প্রভাবে হোক বা অন্য কিছুতেই হোক কাজ ফাঁকি দিয়ে চোখটা ঢুলু ঢুলু করতো, এখন কিন্তু সেই কাজে ফাঁকি দেওয়ার সুযোগটাও আস্তে আস্তে কমে আসছে। সব মিলিয়ে লোডশেডিং এর এই চাপ আমাদের জন্য কিন্তু এক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। সুতরাং আপনারা যারা লোডশেডিং নিয়ে হাই হুতাশ করছেন, আমার মনে হয় আমাদের খুশি হওয়ার অনেক কারণ আছে। এবার একটু অন্যরকম খবর। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় কোনো এক রাজনৈতিক দলের নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে সেই এলাকার এক নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছে। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন। এখন রাজনীতি করবেন কি করবেন না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে কিছু বলার নেই। তবে এই যে একটা নতুন ঘটনার জন্ম দিলেন এবং তার চেয়েও বড় কথা একটা নতুন ট্রেন্ড তৈরি করলেন, এখন তাহলে আমাদের কি হবে? এমনিতেই কথায় আছে হুজুগে বাঙালি, আর সোশ্যাল মিডিয়ার এই যুগে তো সবাই ট্রেন্ড ফলো করতে খুব ওস্তাদ। এখন এই দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা শুনে ভবিষ্যতে যদি এই রকম ছাড়াছাড়ির যে কেসগুলো হবে সেখানে যদি এই দুধের প্রসঙ্গ চলে আসে তাহলে আসলে কি হবে? যেমন ধরুন, যারা ডিভোর্সের জন্য আবেদন করছেন তারা যদি এখন বলেন দুধ দিয়ে গোসল করে জীবনে আর কোনদিন বিয়েই করবে, তাহলে ঠিক কত লিটার দুধ লাগবে সারা বাংলাদেশে? আবার যারা চাকরি ছাড়ার ঘোষণা দিচ্ছেন বা চাকরি থেকে অবসরে যাচ্ছেন, তাদের ফেয়ারওয়েলে সেই অফিসের কলিগরা কি করবেন? গিফটের বদলে কি বালতি ভরে দুধ নিয়ে আসবেন? আচ্ছা, দুধ তো খাবার জিনিস, এখন দুধ দিয়ে গোসল করার রহস্যটা কি? নাকি এমন যে দুধে পানি মেশাতে মেশাতে এখন এমন অবস্থা হয়ে গেছে পানি আর দুধের মধ্যে কোনো ফারাকি করা যাচ্ছে না? যাই হোক, ওই রাজনৈতিক নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্পষ্টতই বুঝতে পারছি ঘটনাটা তিনি আবেগের বশে ঘটিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সাময়িক আবেগ শেষ হওয়ার পর ভবিষ্যতে যদি তার কখনো মনে হয় যে তিনি আবারও রাজনীতিতে ব্যাক করবেন, সেদিন তাহলে তিনি কি দিয়ে গোসল করবেন সেটা দেখার অপেক্ষা আমরা থাকলাম। চলে যাচ্ছি পরের খবরে। এবার বিনোদন সংবাদ। অপারেশন সুন্দরবন সিনেমার সাংবাদিক সম্মেলনের একটা ছবি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবিটা একটু দেখে আসি আমরা। এখানে দেখা যাচ্ছে যে নায়ক শরীফুল রাজ তার পাশে দাঁড়ানো নায়িকা মিমের হাত ধরে আছেন এবং ঠিক তার পাশেই সিনেমার আরেকজন নায়ক সিয়াম দাঁড়িয়ে আছেন, কিন্তু তিনি নায়িকা মিমের হাত ধরেননি। ছবিটা খুবই সুন্দর, কিন্তু এই ছবিটা আলোচনায় আসলো তখনই যখন নায়ক শরীফুল রাজের বর্তমান স্ত্রী নায়িকা পরিমণি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সিয়াম খুব ভালো ছেলে, সে মেয়েদের হাত ধরে টানাটানি করে না। তো আমরা আসলে বুঝতে পারছিলাম যে ঘটনার যোগসূত্র ঠিক কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং মজাটা এখানেই। এই শরীফুল রাজ ছেলেটার জন্য না আমার খুব খারাপ লাগে। ছেলেটা আসলে কপাল খুব খারাপ। ওর যখন মিডিয়াতে প্রথম আসে তখন সে নায়িকা পরিমণির হাত ধরে ঘুরতো এবং মিডিয়াতে নিউজ হতো যে পরিমণির জামাই। বর্তমানে কিন্তু রাজ খুবই ভালো পারফর্ম করছে, একের পর এক সিনেমায় দুর্দান্ত পারফর্ম করছে এবং বর্তমান সময়ে সে অন্যতম আলোচিত এবং ব্যস্ততম একজন নায়ক। এবার চলুন আর একটা ছবি দেখে আসা যাক এবং পাশাপাশি ছবি দুটো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এই ছবির প্রসঙ্গ উল্লেখ করলাম। তারপরও আপনাদেরকে আমি মনে করে দিই, বাম পাশেরটা একটা তামিল সিনেমার
সিনেমার পোস্টার, এবং ডান পাশেরটা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি মুক্তি পাওয়া রাগী সিনেমার পোস্টার, এবং এখানে আমাদের চিত্রনায়িকা মুনমুনের ছবি, এবং কাকতালীয়ভাবে হোক বা যে কোনো কারণে হোক ছবিটি তো হুবহু এক, এবং ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের সোশ্যাল মিডিয়া নেটিজেনরা কিন্তু খুব বলাবলি করছেন যে তামিল সিনেমার ওই পোস্টারে শুধুমাত্র গলাটা কেটে আমাদের চিত্রনায়িকা মুনমুনের মুখটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের চিত্রনায়িকা মুনমুন, সেই বিখ্যাত মুনমুন বোধহয় এখনো কাটপিসের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে। তাও ভাগ্য ভালো যে আগের জামানার ফুল বডি কাটপিসের তুলনায় এখন শুধু এই গলার কাটপিস দিয়ে কাজ চালানো হচ্ছে। এবার খেলার সংবাদ, এবং শুরুতে দাবা। আমরা একটা সংবাদের দিকে আগে নজর দেই, তারপর বাংলাদেশের মানুষ ইতালি গেলে আর ফিরে আসে না এমন অভিযোগ তুলে ভিসা দেয়নি কোনো দাবা। বাংলাদেশের দাবা খেলোয়াড়ের একটা গ্রুপ রিসেন্টলি ইতালি যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিল, এবং ইতালিয়ান এম্বাসি তাদের এই ভিসা ডিনাই করে, ভিসা দেওয়া হয়নি। এই ঘটনায় কিন্তু আমি খুব একটা অবাক হইনি। এর আগেও ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিরা যে ফেরত আসেনি এমন ঘটনা ঘটেছে, কিন্তু এবারে ঘটনাটা কিন্তু একেবারেই অন্যরকম। আমাদের একটা ন্যাশনাল টিম যেখানে বিদেশে খেলতে যাচ্ছে তাদেরকে ভিসা দেওয়া হয়নি এই অজুহাতে যে তারা দেশে ফেরত নাও আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের এই দাবা খেলোয়াড়দের তুলনায় এই ঘটনার জন্য আমাদের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বেশি দায়ী। সম্ভবত ইটালিয়ান এম্বাসি মনে করেছিল যে বাংলাদেশের ক্রিকেটে যেখানে এত বড় বড় মাঠ আছে এবং বিশ্বের নামি দামি সব কোচিং স্টাফ আছে এবং অনেক অনেক ফ্যাসিলিটিস তারা পায়, তারপরেও যেখানে বিদেশে যে আমাদের ক্রিকেটাররা পারফর্ম করতে পারেন না, ঠিকমতো খেলতে পারেন না, সেখানে এই দাবা খেলোয়াড়রা ছোট্ট দাবার বোর্ডে কি করে। কিন্তু জোকস অ্যাপার্ট, বাংলাদেশের দাবা দলকে ভিসা দেওয়ার ঘটনাটা কিন্তু ছোট করে দেখার মতো কিছু নেই। আমরা আশা করবো যে আমাদের কর্তা ব্যক্তিরা ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাববেন। এবং শেষ করবো যথারীতি ক্রিকেট দিয়ে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য দেশের বাইরে অবস্থান করছে, এবং যথারীতি এই খেলার নিউজগুলো দেখে বুঝতে পারছেন যে সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচগুলোতে বাংলাদেশ ক্রিকেট টিম তাদের কেমন পারফরমেন্স করছে। ওদের নিয়ে আসলে অনেক স্ট্যাটাস দিয়ে আমরা অনেক কিছু বলি, তবে এ ব্যাপারে আমি বিশেষ এক ব্যক্তির কথা উল্লেখ করব। উনি হচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর প্রদীপ মাহবুব। উনি কিছুদিন আগে ফেসবুকে একটা ছোট্ট লেখা লিখেছিলেন, আমি হুবহু ওনার লেখাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ ওপেনিং জুটি কাজ করলে টপ অর্ডার কাজ করে না, টপ অর্ডার কাজ করলে মিডল অর্ডার কাজ করে না, মিডল অর্ডার কাজ করলে লোয়ার অর্ডার কাজ করে না, আবার ভালো বোলিং কাজ করলে সেদিন ফিল্ডিং কাজ করে না, ভালো ফিল্ডিং যেদিন কাজ করে সেদিন বোলিং কাজ করে না, আবার ভালো বোলিং ফিল্ডিং কাজ করলে সেদিন ব্যাটিং কাজ করে না, ভালো পেস বোলিং কাজ করলে সেদিন স্পিন কাজ করে না, অন্যদিকে স্পিন কাজ করলে পেস অ্যাটাক কাজ করে না। এই যে কাজ করে না, তা কেন কাজ করে না তা খুঁজে বের করতে ক্রিকেট বোর্ডে কেউ কাজ করে না। এক অদ্ভুত চেইনে চলছে বাংলাদেশ ক্রিকেট। শুধুমাত্র প্রতিভা দেখতে দেখতে আমাদের নির্বাচকদের কাজই শেষ হয় না। এত কিছু দেখার পর দর্শক হিসেবে আমাদের মাথায় কাজ করে না। আমরা যাই বলি না কেন, বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা সবাই খুব ভালোবাসি এবং আমাদের খুব গর্বের জায়গা বাংলাদেশ ক্রিকেট। আমরা আশা করব যে আমাদের ক্রিকেটাররা অচিরেই তাদের স্বমহিমায় আবারও ফিরে আসবেন, যাতে করে আমরা তাদেরকে নিয়ে আবারও গর্বিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রাইড নিউজের আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।